মজলুম বা সাধারণ নাগরিক যত বেশি অত্যাচারিত হয়, স্বৈরশাসনের পতন তত নিকটবর্তী হয়। যুগে যুগে আমরা দেখতে পেয়েছি, মানুষ যত বেশি নির্যাতিত এবং অত্যাচারিত হয়েছেন, তত বেশি প্রতিবাদী হয়েছেন এবং তত বেশি তাদের সাফল্যের দিকে এগিয়ে গিয়েছেন। বলছিলাম সম্প্রতি ঘটে যাওয়া সিরিয়ার হাজার হাজার মানুষকে হত্যা করা যে স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের কথা। তার পতন হয়েছে খুবই নির্মম এবং লজ্জাজনকভাবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সে নির্বিচারে হত্যা করেছেন এবং তার যে প্রতিচ্ছবি সেটা পরিলক্ষিত হচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? কিছুদিন আগেও যে সিরিয়ার প্রেসিডেন্ট ছিল, সে এখন রাশিয়ার একজন শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধকে পাশ কাটিয়ে মাত্র 14 দিনে বিদ্রোহীরা যে রূপকথার গল্প রেখেছে তা ইতিহাসে অনন্য হয়ে থাকবে। এই 14 দিনে তারা যে সাফল্যর রূপকথা কেটেছে তা সিরিয়াবাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এখন বর্তমানে প্রশ্ন উঠছে, তাহলে সিরিয়াবাসীদের ভবিষ্যৎ কী হবে? সিরিয়া কি ইসরায়েলের দখলে চলে যাবে? এই প্রশ্ন হওয়ার মূল কারণ, ইসরায়েল সিরিয়ার যে বিমান বাহিনী এবং নৌবাহিনীর সকল অস্ত্রকে ধ্বংস করে ফেলেছে এবং আকাশ প্রতিরক্ষাকে ধ্বংস করে ফেলেছে। এখন প্রশ্ন উঠছে, সিরিয়া কি ইসরায়েলের দখলে চলে যাবে, নাকি সিরিয়া তা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবে? এই বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। সিরিয়া বা নির্যাতিত সিরিয়াবাসীর ভাগ্যে কী আছে তা জানার আগে চলুন দেখে আসি তারা ইতিমধ্যে কোন কোন নির্যাতন ফেস করেছে। এক কথায়, আল আসাদ পরিবারের শাসন তাদের জীবনে এক কালো অধ্যায়। 1971 সালে বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ যখন ক্ষমতায় আসেন, তখন থেকেই তাদের নির্যাতন শুরু। তিনি ক্ষমতায় আসার পরে গুম, হত্যা, নির্যাতন, ভয়, ভীতি এইগুলোর মধ্যে দিয়ে রাজ্য পরিচালনা করতে থাকে এবং 1982 সালে যখন বিদ্রোহীরা বিদ্রোহ করে, তখন তিনি এই বিদ্রোহের বিপক্ষে এক গণহত্যা চালান। সেই গণহত্যায় তিনি প্রায় 20 থেকে 40 হাজার মানুষ হত্যা করেন। এই হত্যাকাণ্ড ছিল এক নির্মম কাহিনী। এছাড়াও তিনি তখনকারের সময় যারা প্রতিবাদ করত তাদেরকে কারাগারে বন্দি করে রাখতেন। এগুলোই ছিল তার বাবার শাসন আমল। তার বাবার মৃত্যুর পরে ক্ষমতায় আসেন তার ছোট পুত্র বাশার আল আসাদ। বাশার আল আসাদ ক্ষমতায় আসার পরে সিরিয়াবাসী ভেবেছিল তাদের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু বাশার আল আসাদ ছিল আরও নির্মম ও ভয়ঙ্কর একজন শাসক। তিনি নির্যাতন, অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন। 2011 সালে যখন আরব বসন্ত হয়, তখন সিরিয়ার মানুষ রাস্তায় নেমে আসে। তারাও বিদ্রোহী হয়ে ওঠে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। সেই বিদ্রোহীদের উপরে তিনি গুলি চালান এবং শুরু হয় এক গৃহযুদ্ধ, যা 14 বছর ধরে অবস্থান করে। এই গৃহযুদ্ধ নির্মমতা ছিল অনেক ভয়াবহ। এখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। 2014 সালে এক রাতেই সেখানে 1400-ও বেশি মানুষ রাসায়নিক বোমার আঘাতে নিহত হয়েছেন। তাদের নিথর দেহ এবং বিষক্রিয়ায় শ্বাস নিতে না পারা দেখে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। তার সময় গণতন্ত্র তো ছিলই না, মানবাধিকারও রক্ষিত ছিল। এভাবে অত্যাচার এবং নির্যাতন বাড়তে থাকে এবং যারা প্রতিবাদ করতো তাদেরকে জেলে বন্দি করে রাখা হতো এবং নির্মমতা চালানো হতো। এ দেখে সাধারণ জনগণের মধ্যে থেকে গড়ে উঠল ফ্রি সিরিয়ান আর্মি। তারা একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে লাগলো। কিন্তু বাশার আল আসাদকে সাহায্য করত রাশিয়া এবং ইরান। তারা সরাসরি সৈন্য প্রদান করে তাদেরকে সাহায্য করত স্বৈরশাসন পরিচালনার জন্য। এজন্য গোটা 14 বছরে বিদ্রোহীরা যখন সম্পূর্ণ নিস্তেজ এবং মনে করা হচ্ছিল বিদ্রোহীরা হয়তো থেমে গিয়েছে এবং এই প্রতিরোধ হয়তো আস্তে আস্তে থেমে যাচ্ছে এবং সিরিয়া হয়তো একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রে পরিণত হচ্ছে, ঠিক তখনই 14 দিনের রূপকথায় সিরিয়ার ইতিহাস সম্পূর্ণ বদলে গেল। বাশার আসাদকে বিতাড়িত করল এইচটিসি নামক বিদ্রোহী গোষ্ঠী এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীরা। সিরিয়ার নির্যাতিত ও নিপীড়িত মানুষরাই প্রমাণ করলো যে নির্যাতিত এবং নিপীড়িত মানুষরা একসময় সফলতার মুখ দেখে এবং স্বৈরশাসকরা বিতাড়িত হয়। এর মধ্য দিয়ে সিরিয়ার মুক্তির দ্বার যেমন খুলে গেল, তেমনি ইসরায়েলেরও সুযোগ হলো সিরিয়াকে দখল করে নেওয়া। তারা যেভাবে অত্যাচার এবং বোমা হামলা শুরু করেছে, এর মাধ্যমে ইসরায়েল সিরিয়াকে দখল করে নিলেও বর্তমানে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীদের খুব বেশি করার কিছু থাকবে না। এজন্য তাদের উচিত একতাবদ্ধ থাকা এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তাহলেই সিরিয়া ইসরায়েলের হাত থেকে রক্ষা পাবে এবং বিদ্রোহীদের হাত ধরেই গড়ে উঠবে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব সিরিয়া এবং নির্যাতিত এবং নিপীড়িত মানুষগুলো তাদের অধিকার, তাদের এতদিনের যেই বাসনা এবং আশা আকাঙ্ক্ষা, সেগুলোর প্রতিফলন দেখতে পাবে। এজন্য তাদের যেই অধিকারগুলো সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বিদ্রোহীদের সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।
বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে এবং দুইটি দেশের বিরুদ্ধে যখন তখন বিদ্রোহী হয়ে উঠতে পারে। এজন্য এই সম্পর্কে বা কোন দেশের সামরিক শক্তি কত এগিয়ে এই সম্পর্কে জানতে আমাদের পূর্বে ভিডিওটি দেখে আসুন এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।